লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএমগুলো, মানে এরা তো বেশ শক্তিশালী, কিন্তু ওদের কাছ থেকে সবসময় ঠিকঠাক বা নির্ভরযোগ্য উত্তর পাওয়াটা সেটা একটু কঠিন হয়ে যায়। ঠিক। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে মেটা প্রম্পটিং আর সেলফ কনসিস্টেন্সির মতো কিছু উন্নত কৌশল ব্যবহার করে ওদের সাথে আরও ভালোভাবে কাজ করা যায়। হ্যাঁ, এগুলো খুব কাজের। আমাদের হাতে থাকা সোর্সগুলো এই দুটো পদ্ধতির কথাই বলছে। তো চলুন একটু গভীরে যাই। নিশ্চয়ই। বিশেষ করে যখন ধরুন কোনো জটিল কাজ বা খুব নির্ভুল উত্তরের দরকার হয়, তখন এই কৌশলগুলো এআই এর সেরাটা বের করে আনতে দারুণ সাহায্য করে। আচ্ছা, তাহলে মেটা প্রম্পটিং দিয়েই শুরু করি। এর পেছনের মূল আইডিয়াটা ঠিক কি? এটা কি শুধু লম্বা প্রম্পট লেখা বা এরকম কিছু? না, আসলে ঠিক তা নয়। মজার ব্যাপারটা হলো, মেটা প্রম্পটিং তথ্যের বিষয়বস্তুর চেয়ে তার কাঠামো বা স্ট্রাকচার আর বাক্য গঠন সিনট্যাক্সের উপর বেশি জোর দেয়। ও, কাঠামো আর বাক্য গঠন। হ্যাঁ, এটা এলএলএমকে একটা নির্দিষ্ট ফরম্যাটে উত্তর দিতে গাইড করে। অনেকটা ধরুন একটা নকশা বা ব্লুপ্রিন্ট ধরিয়ে দেওয়ার মতো। কন্টেন্টের উদাহরণ না দিয়ে উত্তরের নিয়মকানুন শেখানো হচ্ছে। আচ্ছা আচ্ছা। জ্যাং আর তার সহকর্মীদের গবেষণাপত্রে এর বিশদ বিবরণ আছে। ওরা বলছে এটা মূলত স্ট্রাকচার ওরিয়েন্টেড, সিনট্যাক্স ফোকাসড আর অ্যাবস্ট্র্যাক্ট এক্সাম্পলস ব্যবহার করে। ও, তাহলে এটা ফিউ শট প্রম্পটিং থেকে বেশ আলাদা মনে হচ্ছে, যেখানে আমরা সরাসরি কিছু উদাহরণ দিই। হ্যাঁ, ফিউ শট কন্টেন্ট ভিত্তিক উদাহরণ দেয়, কিন্তু মেটা প্রম্পটিং কাঠামোর উপর বেশি নির্ভর করে। এর সুবিধা কি তাহলে? টোকেন কম লাগে? হ্যাঁ, একটা বড় সুবিধা হলো টোকেন কম লাগে, কারণ লম্বা উদাহরণের বদলে শুধু ফরম্যাটটা বোঝানো হচ্ছে। আর ধরুন বিভিন্ন মডেলের পারফরম্যান্স তুলনা করার জন্য এটা বেশ কাজের, কারণ নির্দিষ্ট উদাহরণের প্রভাব এখানে কম থাকে। এটা অনেকটা জিরো শট প্রম্পটিং এর মতো শোনাচ্ছে। হ্যাঁ, কিছুটা সেদিকেই। মডেলকে প্রায় কোনো উদাহরণ ছাড়াই কাজ করতে বলার মতো, কিন্তু একটা স্পষ্ট কাঠামো দিয়ে। এটা কোথায় বেশি কাজে লাগে? কোন ধরনের সমস্যায়? দেখুন, জটিল যুক্তিমূলক কাজ, যেমন ধরুন গণিতের সমস্যা সমাধান বা কোডিং চ্যালেঞ্জ কিংবা কোনো তত্ত্বীয় প্রশ্ন, এইসব ক্ষেত্রে এটা খুব উপকারী হতে পারে। আচ্ছা। তবে একটা কথা মনে রাখতে হবে, এই পদ্ধতিটা ধরে নেয় যে এলএলএম এর ওই নির্দিষ্ট কাজটা সম্পর্কে আগে থেকেই কিছু জ্ঞান বা ধারণা আছে। ওহ। একেবারে নতুন বা অভিনব কোনো কাজের ক্ষেত্রে হয়তো এর কার্যকারিতা কিছুটা কমতেও পারে। বেশ, মেটা প্রম্পটিং তাহলে কাঠামোটা ঠিক রাখছে, কিন্তু ধরুন উত্তরের নির্ভরযোগ্যতা কনসিস্টেন্সি বাড়ানোর জন্য কি অন্য কোনো উপায় আছে, যেখানে হয়তো একাধিক সম্ভাবনা যাচাই করা হয়? হ্যাঁ, ঠিক এখানেই আসছে সেলফ কনসিস্টেন্সির ধারণাটা। ওয়াং আর তার সহকর্মীরা এই পদ্ধতিটির প্রস্তাব করেছিলেন। সেলফ কনসিস্টেন্সি, আচ্ছা। এর মূল আইডিয়াটা হলো, একটা প্রম্পটের জন্য শুধু একটাই উত্তর তৈরি না করে মডেলকে দিয়ে একাধিক ভিন্ন ভিন্ন যুক্তির পথে রিজনিং পাথস ধরে উত্তর তৈরি করানো। একাধিক পথে? হ্যাঁ, সাধারণত এটা করা হয় ফিউ শট চেইন অফ থট বা সিওটি ব্যবহার করে। মডেলকে কয়েকটা উদাহরণ দিয়ে দেখানো হয় কিভাবে ধাপে ধাপে যুক্তির মাধ্যমে উত্তরে পৌঁছাতে হয়। তারপর যে উত্তরটা সবচেয়ে বেশি বার আসে বা সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ মনে হয়, সেটাকেই ফাইনাল উত্তর হিসেবে বেছে নেওয়া হয়। তার এটা সাধারণ চেন অফ থট পদ্ধতির চেয়ে নির্ভরযোগ্য হবার কথা, কারণ সাধারণ পদ্ধতিতে তো মডেল প্রথম চেষ্টাতেই ভুল পথে চলে যেতে পারে, তাই না? একদম ঠিক ধরেছেন। সাধারণ সিওটিতে অনেক সময় নাইভ গ্রিডি ডিকোডিং ব্যবহার হয়। মডেল প্রতিটি ধাপে শুধু সেই মুহূর্তের সবচেয়ে সম্ভাব্য অপশনটা বেছে নেয়, কিন্তু সেটা সবসময় সেরা সামগ্রিক উত্তরে পৌঁছায় না। সেলফ কনসিস্টেন্সি এই সমস্যাটা এড়াতে সাহায্য করে, কারণ এটা একাধিক পথ যাচাই করছে। একটা উদাহরণ দিলে মনে হয় ব্যাপারটা আরও পরিষ্কার হবে। অবশ্যই অবশ্যই। ধরুন প্রশ্নটা এরকম, যখন আমার বয়স ছিল 6 বছর, আমার বোনের বয়স ছিল আমার অর্ধেক। এখন আমার বয়স 70, তাহলে আমার বোনের বয়স কত? আচ্ছা, এটা তো বেশ ট্রিকি প্রশ্ন। হ্যাঁ, সাধারণ কোটি উত্তরে ভুল করে হয়তো 35 চলে আসতে পারে, 70-এর অর্ধেক করে। হ্যাঁ, সেটাই মনে হয় প্রথমে। কিন্তু সেলফ কনসিস্টেন্সি ব্যবহার করলে মডেল একাধিকবার উত্তর বের করার চেষ্টা করবে, ভিন্ন ভিন্ন যুক্তির পথে। যেমন ধরুন, যখন আমার বয়স 6, বোনের বয়স 62 = 3, তাহলে বয়সের পার্থক্য 6 - 3 = 3 বছর। এখন আমার বয়স 70, বোনের বয়স 70 - 3 = 67। আচ্ছা, এটা একটা পথ। পাথ 2, আমার বয়স 6 হলে
বোনের বয়স ৩, তার মানে বোন আমার চেয়ে ৩ বছরের ছোট। এখন আমার বয়স ৭০, তাহলে বোনের বয়স হবে ৭০-৩ = ৬৭। একই উত্তর। পাথ 3, আবার ধরুন মডেল ভুল পথে গিয়ে ভাবল যখন আমার বয়স ৬, বোনের বয়স ৩, এখন আমার বয়স ৭০, তাহলে বোনের বয়স হবে ৭০-২ = ৩৫। ও, এই ভুলটাও করতে পারে। হ্যাঁ, কিন্তু এখন দেখুন একাধিক আউটপুট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ৬৭ উত্তরটা দুটো যুক্তির পথে পাওয়া গেছে, আর ৩৫ মাত্র একটাই। তার মানে ৬৭ বেশি সামঞ্জস্যপূর্ণ। ঠিক, তাই ৬৭কেই বেশি নির্ভরযোগ্য বা মেজরিটি উত্তর হিসেবে বেছে নেওয়া হবে। দারুণ তো। তাহলে ভুল উত্তরগুলো একরকম ফিল্টার হয়ে যাচ্ছে, অনেকটা যেন অঙ্ক পরীক্ষার সময় আমরা দ্বিতীয়বার মিলিয়ে দেখি সেরকম। হ্যাঁ, অনেকটা তাই। এটা তো তাহলে গাণিতিক বা সাধারণ জ্ঞানের মতো যুক্তিনির্ভর কাজে নির্ভুলতা অনেকখানি বাড়িয়ে দেবে। একদম। এটি একটা উত্তর ফাইনাল করার আগে একাধিক সম্ভাব্য যুক্তির পথ খতিয়ে দেখে, যা ফলাফলে নির্ভরযোগ্যতা বাড়ায়। বিশেষ করে যে কাজগুলোতে যুক্তির ধাপগুলো খুব গুরুত্বপূর্ণ, সেখানে এর কার্যকারিতা সত্যি চোখে পড়ার মতো। তাহলে যদি গুছিয়ে বলি, মেটা প্রম্পটিং কাঠামোর ওপর জোর দিচ্ছে, মানে উত্তরের ফরম্যাটটা ঠিক রাখছে, আর সেলফ কনসিস্টেন্সি একাধিক পথ যাচাই করে ফাইনাল উত্তরের নির্ভরযোগ্যতা বাড়াচ্ছে। দুটোই কি তাহলে এলএলএম-এর চিন্তা প্রক্রিয়াকে আরও শৃঙ্খলায় আনার চেষ্টা করছে? খুব ভালো বলেছেন। ব্যাপারটা ঠিক তাই। এই কৌশলগুলো কিন্তু শুধু তাত্ত্বিক আলোচনা নয়, এগুলো আসলে দেখায় যে আমরা কিভাবে এআই এর সাথে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে পারি, সেগুলোকে আরও ভালো যুক্তি তৈরি করতে এবং নির্ভরযোগ্য উত্তর দিতে সাহায্য করতে পারি, যা আজকের এই তথ্যবহুল পৃথিবীতে খুবই জরুরি, তাই না? একদম। শেষে একটা প্রশ্ন মাথায় আসছে। এই যে কৌশলগুলো, এগুলো যেভাবে প্রশ্ন সাজানো, মানে ফ্রেমিং, আর উত্তরের সামঞ্জস্যতা বা কনসিস্টেন্সি নিয়ে কাজ করছে, এটা কি এআই মডেলগুলোর বোঝা বা আন্ডারস্ট্যান্ডিং আর মানুষের জ্ঞানের যে প্রকৃতি, তার মধ্যেকার সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার কোনো সুযোগ করে দেয় না? মানে ওরা কি সত্যি বুঝছে নাকি শুধু প্যাটার্ন মেলাচ্ছে? এটা একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। এটা নিয়ে শ্রোতারাও ভাবতে পারেন। অবশ্যই। এটা নিয়ে আরও অনেক আলোচনার অবকাশ আছে।